আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে, যেখানে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করি। আজ আমরা কথা বলবো একটি ঐতিহাসিক ঘটনা নিয়ে, শেখ হাসিনার পতন কিংবা 2024-এর অভূতপূর্ব গণ অভ্যুত্থান। এই পরিবর্তনের পেছনে কারা ছিলেন মূল শক্তি, কোন সংগঠনগুলো ছিল এর প্রাণ ভোমরা। চলুন একসঙ্গে এই গল্পের গভীরে ডুব দেই। 2024-এর গণ অভ্যুত্থান, যা শেখ হাসিনার ক্ষমতার অবসান ঘটায়, এটি ছিল একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। এই আন্দোলনের সাংগঠনিক শক্তির কথা বললে সবার আগে মনে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা একেবারে সত্যি, কিন্তু এই প্ল্যাটফর্ম কি শুধু 2-4 জন অরাজনৈতিক ব্যক্তির হাত ধরে গড়ে উঠেছিল? মোটেও নয়। এটি ছিল দেশের বিভিন্ন বৃহৎ ও ক্ষুদ্র রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণের ফসল। কারা ছিলেন তারা? স্বাভাবিকভাবে নাম আসে বিএনপি, জামাত ইসলামী, ছাত্র শিবির, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এমন বেশ কিছু সংগঠনের। কিন্তু একটি নাম সবসময় অন্ধকারে থেকে যায়। কোনো মিডিয়ায়, টকশোতে, খবরের কাগজে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের উল্লেখ নেই। সেই নামটি হলো ইসলামী ছাত্রী সংস্থা। দেখুন, জামাত শিবিরের নাম এলেও তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রী সংস্থার নাম কিন্তু খুব কমই আলোচনায় আসে। কিন্তু জানেন কি, এই কোটা আন্দোলনকে এক দফায় রূপ দিতে ছাত্রী সংস্থার বোনেরা অসাধারণ ভূমিকা পালন করছিলেন। তাদের ত্যাগ, সাহস আর সাংগঠনিক দক্ষতা ছিল এই আন্দোলনের একটি মূল চালিকা শক্তি। 16 জুলাই মধ্যরাত এই মিছিলের দৃশ্যটা একবার কল্পনা করুন। সামনে সারিতে সজ্জিত, অদম্য সাহসে ভরপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্ররা। তারা ছিলেন বেগম রোকেয়া হল, শামসুন্নাহার হল, কবি সুফিয়া কামাল হল, এমনকি দূরের কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী। সেদিন শেখ হাসিনা একটি বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন। তিনি ছাত্রছাত্রীদের রাজাকারের নাতিপুতি বলে কটাক্ষ করেন। এই কথা যেন আগুনে ঘি ঢেলে দিয়েছিল। এই অপমানের প্রতিবাদে প্রথম যারা রাস্তায় নেমেছিলেন তারা ছিলেন বেগম রোকেয়া হলের ছাত্রীরা। এই উদ্যোগের নেতৃত্ব দিয়েছিল ছাত্রী সংস্থার তৎকালীন হল কমিটি। তারা শামসুন্নাহার হল, কবি সুফিয়া কামাল হলের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে পরে যুক্ত হয় কুয়েত মৈত্রী হলের মেয়েরা। সেদিন রাতে শাহবাগের উত্তাল আন্দোলনের সূচনা হয়েছিল মূলত ছাত্রী সংস্থার এই সাহসী মেয়েদের হাত ধরে। যদিও তারা নিজেদের ব্যানারে এটি করেনি, বরং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এগিয়েছিল। তবে তাদের এই উদ্যোগে যুক্ত হন হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদদের নেতৃত্বে অন্যান্য হলের ছেলেমেয়েরা। সেদিন থেকেই এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ক্রমশ বাড়তে শুরু করে। 5 আগস্ট পর্যন্ত তারা এক অভূতপূর্ব ভূমিকায় অবতীর্ণ হন। কিন্তু দুঃখের বিষয়, হাসিনার পলায়নের পরও অনেক নেতার নাম অন্ধকারে থেকে যায়। যেমন মাস্টারমাইন্ড সাদিক কায়েম, এস.এম. ফরহাদ, সিদ্দিকুল্লাহ সিবা, আলী হাসান জুনায়েদ, রিফাত। ঠিক তেমনই ছাত্রী সংস্থার কোনো নেত্রীর নামও আলোচনায় আসেনি। নাম এসেছে বাম সংগঠন ছাত্র ফেডারেশনের নেত্রী ওমামা ফাতেমা, ছাত্র শক্তি নেত্রী নুসরাত জাহান, সামান্তা, শারমিন, মাহফুজ আলম, হাসনাত, সার্জিসদের। কিন্তু ছাত্রী সংস্থার অবদান কেন এভাবে অগ্রাহ্য হলো? বিশ্লেষকরা এর জন্য ছাত্র শিবির ও ছাত্রী সংস্থার অতি সারল্যকে দায়ী করেছেন। তারা বলেছেন, জামাত শিবির কিংবা ছাত্রী সংস্থার একটি বড় সমস্যা হলো তারা কখনো নিজেদের ক্রেডিট নিতে চায় না। তারা নিজেরা কঠোর পরিশ্রম করে কিন্তু কৃতিত্ব অন্যের কাঁধে তুলে দেয়। তারা এখনো গর্বের সঙ্গে বলে না যে এই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ ছিল তাদেরই সাথী, বরং কেউ এটা বলতে চাইলে তারা তাকে নিষেধ করে। মানুষ যদি না জানে আপনারা কি করছেন, কি করতে পারেন, তাহলে তারা কেন আপনাদের দলে যোগ দেবে, কেন আপনাদের সমর্থন করবে? আগের রাজনীতিতে এই নির্লোভ মনোভাব হয়তো কাজ করত, কিন্তু এই ডিজিটাল যুগে নিজেদের অবদানের কথা একটু হলেও মানুষের সামনে তুলে ধরা উচিত। মানে নিজের ঢোল নিজে একটু পিটিয়ে নেওয়া উচিত। বিগত 16 বছরে শুধু জামাত শিবির বা বিএনপির উপরে অত্যাচার হয়নি। ছাত্রী সংস্থার বোনেরাও কি বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপদ ছিলেন? পুরনো পত্রিকার খবর ঘেঁটে দেখুন, হাজার হাজার ছাত্রী সংস্থার সদস্য কেবল ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রেফতার হয়েছেন। কেউ কেউ জেল খেটেছেন বছরের পর বছর। কারো শিক্ষা জীবন ধ্বংস হয়েছে। কাউকে কাউকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তারাবি নামাজ থেকে আটক, ঘরে ইসলামী বই পাওয়ার অজুহাতে গ্রেফতার, এমন শত শত ঘটনার খবর পাবেন মূলধারার গণমাধ্যমে। তাহলে এই ত্যাগের কথা কেন সামনে আসছে না?
আজ যদি শাহবাগে কেউ আটক হয়, লাকি আক্তারের নামে মামলা হয়, কিংবা ছাত্র ইউনিয়নের কোনো নারী নেত্রী হলে প্রথম আলো, ডেইলি স্টার কান্নাকাটি শুরু করে। কিন্তু ছাত্রী সংস্থার বন্দির উপর চলা নির্যাতন কি তারা কখনো এভাবে তুলে ধরেছে? না, ধরেনি, এবং সম্ভবত ধরবেও না। কিন্তু এবার ছাত্রী সংস্থার মেয়েরা নিজেরাই এগিয়ে এসেছে। তারা এই দেশ ও দেশের মানুষের জন্য তাদের ত্যাগ ও সংগ্রামের গল্প তুলে ধরতে বদ্ধপরিকর। ফেসবুক, টুইটার, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সক্রিয় হয়েছে, প্রকাশ্যে সেমিনার, আলোচনা সভা আয়োজন করছে। তবে এসব তারা করছে ইসলামের বিধান মেনে, পর্দার মর্যাদা রক্ষা করে। আশ্চর্যজনকভাবে তাদের ফেসবুক পেজ খোলার মাত্র 12 ঘন্টার মধ্যে ফলোয়ার হয়েছে 12,000-এরও বেশি। এটা কি প্রমাণ করে মানুষ তাদের কার্যক্রমে কতটা সাড়া দিচ্ছে তা এর থেকে স্পষ্ট। আগামী দিনে ইসলামী ছাত্রী সংস্থা ছাত্র শিবিরের মতোই একটি সাড়া জাগানো সংগঠনে পরিণত হবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তবে সমালোচনারও অভাব নেই। কেউ কেউ বলছেন নারীরা থাকবে ঘরের ভেতর, তারা কেন রাজনীতিতে, তাদের আবার কিসের সংগঠন? দর্শক, এখন আপনার মতামতের পালা। ছাত্রী সংস্থার এই সাহসী পদক্ষেপ কি ঠিক নাকি ভুল? নারীদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে আপনার ভাবনা কি? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর এই চ্যানেলে নতুন হলে রাজনীতি, সমাজ ও ইতিহাসের নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনুপ্রেরণা ছড়িয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।